আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমাদের মৌলে প্রচলিত ধর্মের অনুশীলনী প্রশ্ন সলভিং এর ফার্স্ট ক্লাস। সো আমরা শুরু করি। দেখো ভাই আমাদের প্রথম প্রশ্ন কি এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা? ভাই এই রিলেটেড প্রশ্ন প্রতি বছর বারবার আসে। তো জিনিসটা কি? যে ভাই আমাদের এস ব্লক, এ পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। টোটাল মৌল হলো আমাদের ১১৮ টা। তার মধ্যে আমাদের এস ব্লকের কয়টা? ভাই আমাদের ১৪ টা। পি ব্লকের কয়টা? ৩৬ টা। ডি ব্লকের কয়টা? ৪১ টা। এফ ব্লকের হলো ২৭ টা। এই রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে। সো দয়া করে এই রিলেটেড প্রশ্ন যাতে ভুল না হয় এটা সবসময় খেয়াল রাখবা। ওকে? আচ্ছা। এরপরে পর্যায় সারণীর জনক কে? ভাই পর্যায় সারণীর জনক কে ভাই? বিজ্ঞানী মেন্ডেলিভ। কে ভাইয়া? বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেখানে আমাদের পর্যায় কয়টা ছিল? গ্রুপ কয়টা ছিল? পরীক্ষায় এগুলাও আসে। ভাই পর্যায় কয়টা ছিল? পর্যায় ছিল আমার ১২ টা। আর গ্রুপ কয়টা ছিল? গ্রুপ ছিল আমাদের ৮ টা। গ্রুপ ছিল আমাদের কয়টা? ৮ টা। আর এই যে আমাদের ধরো রাদারফোর্ড বা অন্যান্য অনেক নাম আছে। একটা নাম আমরা গুলাই ফেলি। সেটা হলো আমাদের কি? গ্রেগর জন মেন্ডেল। মেন্ডেলেরটা আমাদের কি ছিল? মেন্ডেল ছিল হলো আমাদের জিনতত্ত্বের জনক। আর ডিমিট্রি আই মেন্ডেলিভ হলো আমাদের পর্যায় সারণীর জনক। ডান। এরপরে পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? আমরা জানি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলা হয়। এছাড়া আমরা বলি এস এবং পি ব্লক মৌল এদেরকে বলা হয় আদর্শ মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। তো এস এবং পি ব্লক মৌল অথবা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌল। তোমার যেটা অপশন থাকে সেটা হবে উত্তর। ডান। এরপরে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো ছিল পর্যায় ছিল? আমরা একটু আগে দেখে আসলাম কয়টা? ১২ টা। গ্রুপ ছিল কয়টা? গ্রুপ ছিল আমাদের ৮ টা। দেন পি ব্লকের মৌল সংখ্যা কত? আমরা শুরুতে দেখে আসছি পি ব্লকের কয়টা? ৩৬ টা। কয়টা? ৩৬ টা। ডান। এরপর আমাদের কি ভাই ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? কয়টা? ভাই আমাদের ৪১ টা। ডান। এরপর আসে আমাদের কি নিম্নের কোন যৌগ বর্ণ প্রদর্শন করে? ভাই বর্ণ প্রদর্শন করা কাদের বৈশিষ্ট্য ভাই? অবস্থান্তর মৌল। কাদের ভাইয়া? অবস্থান্তর। অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলর ক্যারেক্টারিস্টিক্স হলো আমাদের বর্ণ প্রদর্শন করা। সো এই অবস্থান্তর মৌলরা যে যৌগ গঠন করবে তারা কি করবে? বর্ণ প্রদর্শন করবে। তো অবস্থান্তর মৌল কোন ব্লকে? ডি ব্লকের। তো ডি ব্লকের মধ্যে আয়নিত অবস্থায় D1 থেকে D9 এরকম যদি অবস্থা থাকে সেটা হলো আমাদের অবস্থান্তর মৌল। সো এর মধ্যে কোনটা? ভাই জিংক। জিংকে আমরা অবস্থান্তর মৌল বলি? না, কারণ জায়গায় D10 অবস্থায় থাকে আয়নিত অবস্থায়। সোডিয়াম তো ভাই ডি ব্লকেরই না, ম্যাগনেসিয়াম তো ডি ব্লকেরই না। কোনটা ভাইয়া? এই টাইটানিয়াম অক্সাইড। সো উত্তর কি হবে ভাই? আমাদের টাইটানিয়াম অক্সাইড। ডান। তারপরে এস ব্লক মৌল কোনটা? এস ব্লক মৌল কোনটা ভাই? গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1 এর মধ্যে কোনটা পড়ে ভাই? এই যে পটাশিয়াম। ওকে? লিনাকে রবি ছেঁচে ফেলেছে। ওকে, তারপরে এক্স ধাতু শিখাপরীকে সোনালী হলুদ বর্ণ দেয় ভাই। সোনালী হলুদ বর্ণ দিছে কোনটা ভাই? আমাদের সোডিয়াম। এখন তোমাকে বলছে যে ওইটা কোন ধরনের ধাতু? সোডিয়াম কোন গ্রুপে? সোডিয়াম হলো আমাদের গ্রুপ 1। সোডিয়াম কোন গ্রুপে ভাইয়া? গ্রুপ 1। আর গ্রুপ 1 কে আমরা কি নামে ডাকি ভাইয়া? ক্ষার ধাতু নামে ডাকি। কি নামে ডাকি? ক্ষার ধাতু নামে ডাকি। ওকে? তারপরে গ্রুপ 2 এর নাম কি ছিল? গ্রুপ 2 এর নাম ছিল মৃৎ-ক্ষার ধাতু। মৃৎ-ক্ষার ধাতু। আর গ্রুপ 3 এর নাম কি ছিল ভাই? বিরল মৃত্তিকা মৌল। ওকে, এই গ্রুপ 3 এর মধ্যে কি কি ছিল? গ্রুপ 3 এর মধ্যে ছিল আমাদের কি? স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাইট সিরিজ মোট ১৭ টা এলিমেন্ট। মোট কয়টা এলিমেন্ট? ১৭ টা এলিমেন্ট। ওকে? মুদ্রা ধাতু কোন গ্রুপ? গ্রুপ 11। অপধাতু কারা? অপধাতু আমাদের হাজার স্যারের বই অনুসারে ৬ টা আর আমাদের যে কবির স্যারের বই সেই অনুসারে ৭ টা। ডান। এরপরে এই ইট্রিয়াম মৌলের পর্যায় সারণীতে অবস্থান কোথায় ভাই? ইট্রিয়াম আমরা জানি এটা হলো আমাদের ৩৯। ভাই আমি তোমাদের যারা মেডিকেল ক্লাস করছো তারা কিন্তু আমাদের এই টেকনিকটা দেখছো যে ভাই ম্যাজিক নাম্বার দিয়ে আমরা বের করছিলাম। সো এখানে কি ২ ৮ ৮ ১৮ ১৮ ৩২ ৩২ আমরা অত দূর যাব না। আমাদের উপরে থাকলেই হবে। এটাকে যোগ করলে আমরা কত পাই? এখানে থাকে হলো ২। এটাকে যোগ করলে হয় ১০ ১৮ ৩৬ তারপর এটা কত? আমাদের ৫৪। সো এটা আছে আমাদের কোনটার মধ্যে? ৩৬ আর ৫৪ এর মধ্যে। সো আমাদের ৩৬ আর ৫৪ এর মধ্যে যদি থাকে, এই প্রথমটার পর্যায় নাম্বার কত? প্রথমটার পর্যায় হলো ০ থেকে ২ পর্যন্ত হলো ১। এটা হলো ২, এটা হলো ৩ নাম্বার পর্যায়, এটা হলো ৪ নাম্বার পর্যায়, এটা হবে ৫ নাম্বার পর্যায়। তো আমরা পর্যায় পাইলাম, পর্যায় ৫। সবগুলোই পর্যায় ৫ বলা আছে। এখন বের করতে বলছে ভাই অবস্থানটা কোথায়? আমি বলছিলাম ৩ পর্যন্ত আমরা যোগ করতে পারবো আর ৩ এর উপরে চলে গেলে আমরা বিয়োগ করব। সো দেখো ৩৯ থেকে ৩৬ আর ৫৪ ভাই ৩৬ এর সাথে গ্যাপ কত? ৩। সো আমরা ৩ যোগ করব। সো দেখো ৩৯ থেকে ৩৬ কত দূর? ভাই ৩। সো এটা গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যাও ৩। তোমাদেরকে ডিটেইলসে তোমাদের যে মেডিকেল ক্লাস সেখানে করানো আছে। সো এই জায়গায় আমাদের কি? গ্রুপ
3 মানে আমাদের কি গ্রুপ 3 এবং আমাদের পর্যায় কত পর্যায় হলো 5 ডান। তারপরে NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? NS1 মানে কি? NS1 মানে সেটা আমাদের কোন গ্রুপ? গ্রুপ হলো 1। কি গ্রুপ ভাই? গ্রুপ 1। আমরা কি জানি গ্রুপ 1 এ কি ধাতু। এখন তুমি বলো ধাতুর অক্সাইড কি ক্ষার নাকি অ্যাসিড? আমরা জানি ধাতুর অক্সাইড হলো ক্ষার। ধাতুর অক্সাইড কি ক্ষার, আর আমাদের যেই অধাতুর অক্সাইড সেটা ছিল অ্যাসিড। সো এটা কি তৈরি করবে ভাই? ক্ষার তৈরি করবে। কি তৈরি করবে? ক্ষার। ডান। এরপরে কোনটি মৃৎক্ষার ধাতু? ভাই গ্রুপ 2 তে যেটা আছে সেটাই। গ্রুপ 2 তে কোনটা আছে? সিজিয়াম কোনটায়? সিজিয়াম হলো গ্রুপ 1। এই যে ট্রনসিয়াম সেটা হলো কি ভাই আমাদের গ্রুপ 1 এর। ডান। এর গ্রুপ 2 তে ডান। তারপরে হলো সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস কোনটা? ভাই 11 ইলেকট্রন বিন্যাস কোনটা ভাই? আমরা দেখি 1s2 2s2 2p6 তারপরে কোনটা 3s1 যেটা মিলবে সেইটাই। ওই যে ভাই দেখো 3 নাম্বারটা মিলছে, সো 3 হলো উত্তর। নিচের কোনটি অভিজাত গ্যাস? অভিজাত গ্যাস কাদেরকে বলি? গ্রুপ 18 কে বলি। কাদেরকে বলি? গ্রুপ 18 যারা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস নামে পরিচিত। ঠিক আছে? উত্তর কি জেনন। তোমরা মনে করতে পারো ভাই আপনি এত তাড়াতাড়ি পড়াচ্ছেন কেন? আমি এমন ভাবে তোমাদেরকে পড়াচ্ছি বা এমন ভাবে কোশ্চেনগুলো সলভ করছি তুমি পরীক্ষার হলে যেরকমটা ফিল করবা সেরকম। ওকে, তারপরে প্রশ্নটা দেখো চ্যালকোজেন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত? চ্যালকোজেন মানে কি? গ্রুপ 16। ভাই গ্রুপ 16 কাদের মধ্যে? গ্রুপ 16 হলো আমাদের পি ব্লকের মধ্যে। কাদের মধ্যে? পি ব্লকের মধ্যে। ডান। এরপর আসি কি ভাই আমাদের কোন মৌলের পরমাণু যোজ্যতা স্তরে যদি এরকম বিন্যাস থাকে তাহলে অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে হবে? ভাই আমরা গ্রুপ নাম্বার নির্ণয়ের একটা কিন্তু নিয়ম জানি। এসপিডিএফ এর জন্য পি এর ক্ষেত্রে সেটা কি ছিল? এস আর পি মিলে যত থাকবে, এস আর পি মিলে যত থাকবে তার সাথে 10 যোগ করতে হবে। তাহলে গ্রুপ কত ছিল? গ্রুপ 17। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হবে 17। ডান। এরপর আসি কি আমাদের বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? এটা আমরা অলরেডি পড়ছি গ্রুপ 3 এ অবস্থিত। কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 3 এ অবস্থিত। আমরা একটু আগে পড়ে আসলাম। ডান। এরপর আসি পর্যায় সারণী কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? কোনটাকে ভাই? গ্রুপ 16। কোনটাকে? গ্রুপ 16। গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন। ডান। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল না? ভাই দেখো নিষ্ক্রিয় গ্যাস মানে গ্রুপ 18, কিন্তু গ্রুপ 18 এর হয়েও একটা হলো আমাদের পি ব্লকের অন্তর্ভুক্ত না, এস ব্লকের অন্তর্ভুক্ত। সেটা কি? সেটা হলো আমাদের হিলিয়াম। সেটা কি ভাইয়া? সেটা হলো আমাদের হিলিয়াম। ওকে ওকে। তারপর আমাদের আসে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? আমরা কি জানি যে ভাই আমি এক কি ভাই বাম সাইড, সো আমি বাম থেকে যত ডানে যাব, বাম থেকে আমি যত ডানে যাব তত আমাদের বিধাতার পরীক্ষা বাদে সবকিছুই বাড়বে। বিধাতার পরীক্ষা বাদে সবকিছুই বাড়বে। বিতে কি ছিল আমাদের? বিজারণ ক্ষমতা। ধাতাতে কি ছিল আমাদের? ধাতব বৈশিষ্ট্য। কি ছিল? ধাতব বৈশিষ্ট্য। পরিতে কি ছিল? পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। আর খাতে কি ছিল? ক্ষারীয় ধর্ম। কি ছিল? ক্ষারীয় ধর্ম। এগুলা বাদে বাকি সবই বাম থেকে ডানে বাড়ে, আর এই কয়েকটা হলো বাম থেকে ডানে কমে। সো এই জায়গায় বলছে তীব্র জারক, তাহলে বিজারক যদি আমাদের কমে তাহলে জারকটা অবশ্যই বাড়বে। যেটা সবার ডানে সেটা আমাদের কি সবচেয়ে বেশি জারক, তাহলে সবচেয়ে বেশি জারক হবে কোনটা? আমাদের গ্রুপ 17। কোনটা? গ্রুপ 17। ডান। এরপর আসি কি ভাই আমাদের পর্যায় সারণী কোন গ্রুপে? আচ্ছা, দৈত্যাকার অণু গঠন করে কোনটা? ভাই এগুলোর মধ্যে দেখো তো কোনটা দৈত্যাকার অণু গঠন করে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড দুইটা আমাদের একই গ্রুপের হইলেও আমাদের কার্বন ডাই অক্সাইডটা দৈত্যাকার অণু গঠন করে না, এর জন্য সেটা হলো আমাদের গ্যাস। আর আমাদের যে সিলিকন ডাই অক্সাইড এটা হলো আমাদের দৈত্যাকার অণু গঠন করে। ওকে ডান। তারপরে কোন যৌগটি সম্ভব নয়? ভাই দেখো আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রাইড আমাদের কি জারণ সংখ্যা 3 3, এটা সম্ভব। NCl5 NCl5 কি সম্ভব না? কেন সম্ভব না? কারণ নাইট্রোজেনের আমাদের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। ফাঁকা ডি অরবিটাল না থাকায় এটা আমাদের 5টা ক্লোরিন অণু নিতে পারবে না। সো এটা সম্ভব না, কিন্তু PCl5 সম্ভব। ডান। কোনগুলো অপধাতু? আমরা কোনগুলো অপধাতুর ক্ষেত্রে একটা ছন্দ পড়তাম মনে আছে? বড় ভাই যেন আজ সব থেকে আতেল। মনে আছে? মনে আছে আমরা এই ছন্দটা পড়ছিলাম? হ্যাঁ ওকে, তাহলে বড়তে কি ছিল? বি মানে বোরন। ভাইতে কি ছিল আমাদের? বড় ছেলে। বড় ভাই না, বড় ছেলে। বড় ছেলে আর যেন সব থেকে আতেল। খুবই দুঃখিত। বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। ছেলেতে কি ছিল? সিলিকন। যেনতে কি ছিল? জার্মানিয়াম।
আজে কি ছিল আর্সেনিক, সবে কি ছিল আমাদের অ্যান্টিমনি, কি ছিল ভাই আমাদের অ্যান্টিমনি। তারপরে আমাদের থেকেতে কি ছিল আমাদের টেলোরিয়াম, থেকেতে কি ছিল টেলোরিয়াম, আর রাতেলে ছিল অ্যাস্টাটিন। এর মধ্যে এই যে প্রথম 6টা, এই 6টা হলো হাজারি স্যারের বই অনুসারে, আর পরের যে একটা প্লাস এই 6টা, এই 7টা হলো আমাদের কোন স্যার, 7টা হলো আমাদের কবির স্যারের অনুসারে। 7টা কার অনুসারে, 7টা হলো কবির স্যারের অনুসারে। ওকে, মনে থাকবে। তাহলে মিলাই দেখো কোনটা আছে, আছে কোনটা ভাই, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। তো উত্তর হবে কি, উত্তর হবে আমাদের ক। ডান। এরপর আসে আমাদের এই আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান। ভাই দেখো আমরা কি জানি, আমরা একটা স্বাভাবিক মৌলের ক্ষেত্রে, একটা স্বাভাবিক মৌলের ক্ষেত্রে আমরা জানি প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। এখন যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়, এই যে ফসফরাসের পি, পি আমার প্রোটন সংখ্যা হলো 15, তাহলে এই জায়গায় 15টা ইলেকট্রন থাকার কথা। কয়টা ইলেকট্রন থাকার কথা, 15টা। হাইড্রোজেন কয়টা, 4টা। হাইড্রোজেন কয়টা, 4টা। তো 15 প্লাস 4 কত হওয়ার কথা, 19। কত হওয়ার কথা, 19। কিন্তু এই জায়গায় দেখো একটা প্লাস আছে, কি আছে, প্লাস। প্লাস মানে একটা ইলেকট্রন কম থাকা, প্লাস মানে কি একটা ইলেকট্রন কম থাকা। সো এটা থেকে আমাদের একটা ইলেকট্রন বাদ যাবে, তাহলে থাকে কত, 18। তো ইলেকট্রন আছে আমাদের 18টা। কয়টা, 18টা। আবার বলি, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তো ফসফরাসে আমাদের 15টা থাকবে, হাইড্রোজেন আমাদের 4টা ইলেকট্রন। এখন থাকার কথা 19টা, কিন্তু যেহেতু প্লাস সাইন আছে তার মানে আমাদের একটা ইলেকট্রন কম আছে। তার মানে উত্তর কত, উত্তর হবে 18। ডান। এরপর আসি নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল। আমরা জানি এগুলা যদি আমি সাধারণ অবস্থা বা ভৌত অবস্থা দেখি, প্রথম দুইটার ক্ষেত্রে এটা হলো আমাদের গ্যাসীয়, ব্রোমিনের ক্ষেত্রে সেটা হলো তরল, আর আয়োডিনের ক্ষেত্রে সেটা হলো কঠিন। কেন, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়তেছে, যত আমাদের এই জায়গায় উপর থেকে নিচে আসতেছে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়তেছে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে। ডান। নিচের কোনটি জারণ ক্ষমতা বেশি বা অধিক জারণ ধর্মী। ভাই দেখো আমরা জারণ ক্ষমতার ক্ষেত্রে কি জানি, যত আমি বাম থেকে ডানে যাব, বাম থেকে যত ডানে যাব, আমাদের জারণ ধর্ম, আমাদের জারণ ধর্ম বাড়বে। যত উপর থেকে নিচে আসব একই গ্রুপে, তত আমাদের জারণ ধর্ম কমবে। তাহলে দেখো আমাদের যদি উপর থেকে নিচে আসি, সবার নিচে আছে কোনটা আমাদের, আমরা একটা ছন্দ দ্বারা গ্রুপ 17 পড়তাম, FCBIM। সো এই জায়গায় সবার নিচে দেখো আই মানে আয়োডিনটা আছে। সো এইটা আমাদের সবচেয়ে নিচে আছে, তাহলে এখানে আমাদের জারণ অবস্থা সবচেয়ে কম হবে। আর সবার উপরে যেটা আছে সেটা হবে সবচেয়ে বেশি জারণ ধর্মী। সবার উপরে কোনটা আছে ভাই, ফ্লোরিন। সো উত্তর হবে ফ্লোরিন। ডান। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 35, মৌলটির অবস্থান কোন ব্লকে। ভাই দেখো আমরা ম্যাজিক নাম্বার দেখো 2, 8, 8, 18, 18 এই পর্যন্ত হইলেই হবে। সো এটাতে আছে 2, এটাতে আছে কত 10, এটাতে আছে কত 18, এটাতে আছে কত আমাদের 36, এটাতে আছে আমাদের কি 54। খুব স্বাভাবিকভাবেই এগুলা কি ভাই, আমাদের খুব স্বাভাবিকভাবেই এগুলো আমরা জানি, এই সবগুলো হলো আমাদের গ্রুপ 18 এর পারমাণবিক সংখ্যা। গ্রুপ 18 এর যে পারমাণবিক সংখ্যা সেইটা। সো তুমি এই জায়গায় পাচ্ছ কত, 35। কত পাচ্ছ, 35। তার কি দেখো 36 এর চেয়ে 1 কম, তাহলে 36 যদি হয় গ্রুপ 18, 35 কি হবে, 35 হবে গ্রুপ 17। তো এটা যদি গ্রুপ 17 হয়, গ্রুপ 17 কার অংশ, গ্রুপ 17 কার অংশ ভাই, পি ব্লকের অংশ। সো উত্তর হলো আমাদের পি ব্লক। টান। পি ব্লক মৌলগুলোর বেশিরভাগ কি ভাই, পি ব্লক মৌলের ম্যাক্সিমামই আমাদের কি, এদিকে হলো ধাতব বৈশিষ্ট্য বেশি, ঠিক সেম ভাবে মানে আমাদের বাম দিকে, বাম দিকে হলো ধাতব বৈশিষ্ট্য বেশি, এবং যত বাম থেকে ডানে যায় ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। এবং এই জায়গায় আমাদের কি বেশি, অধাতব বৈশিষ্ট্য বেশি। কি বেশি, অধাতব বৈশিষ্ট্য বেশি। সো ম্যাক্সিমাম কি হবে, আমাদের অধাতু হবে। কি হবে, অধাতু। দেন নিচের কোনটি বিরল গ্যাস, বিরল গ্যাস, বিরল গ্যাস কোনটা, বলো বলো বলো। বিরল গ্যাস আমরা কাদেরকে বলবো ভাই, ইনার্ট গ্যাসগুলোকে বলবো। তো উত্তর কি, আমাদের আর্গন। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। ভাই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ডাইমার ফর্ম করে ওই জায়গায় কি হয়, নরমালি দেখো অ্যালুমিনিয়াম আর আমাদের ক্লোরাইড, এই জায়গায় কি, ধরো একটা অ্যালুমিনিয়ামের সাথে আমাদের ধরো এই জায়গায় একটা ক্লোরিন আছে, এই জায়গায় একটা ক্লোরিন আছে, এই জায়গায় একটা ক্লোরিন আছে, আমি জাস্ট এমনি কল্পনা করলাম। সেম ভাবে এই জায়গায় ধরো আরেকটা অ্যালুমিনিয়ামের সাথে এই জায়গায় একটা ক্লোরিন আছে, এই জায়গায় একটা ক্লোরিন আছে, এই জায়গায় একটা ক্লোরিন আছে। তো আমরা জানি যে প্রত্যেকটা ক্লোরিনের 3টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে। প্রত্যেক ক্লোরিনে কয়টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে, 3টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে ধরো 3টা করে, কয়টা করে, 3টা করে।
তো আমি 3টা করে দিতে থাকি। 3টা করে দিতে থাকি। 3টা করে দিলাম। সো 3টা করে যদি দেই তাহলে আমাদের হওয়ার কথা কয়টা? 6 ইনটু 6 ইনটু 3 এ কত হয়? 6 ইনটু 3 এ হয় আমাদের 18। কত হয়? 18। কিন্তু মনে রাখবা এই জায়গায় যখন ডাইমার ফর্ম করে, ডাইমার ফর্ম করাকালীন আমাদের এই জায়গায় ২ টা আমাদের ১ হয়ে যায়। ২ টা আমাদের ১ হয়ে যায়। কি হয়ে যায়? ১ হয়ে যায়। ২ টা যখন ১ হয়ে যায় তখন আমাদের মুক্তজোড় ইলেকট্রন কয়টা থাকে ভাই? ১৬ টা থাকে। কয়টা থাকে? ১৬ টা থাকে। আমাদের আসলে ব্যাপারটা এমন হয়, ব্যাপারটা আসলে এরকম না। আমি যদি তোমাকে একটু ভালোভাবে দেখাই, ব্যাপারটা আসলে কেমন? যে ভাই আমার যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের বহিঃস্তরটা যদি আমরা দেখি, বহিঃস্তরে আমাদের ধরো এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। এই জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, সো আমাদের আরেকটা ইলেকট্রন দিবে। এই জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, সো আরেকটা ইলেকট্রন দিবে। এই জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, সো আরেকটা আমাদের ইলেকট্রন দিবে। আর ক্লোরিনের আমাদের ৩টা করে বা আমাদের কি মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ক্লোরিনের আমাদের ৩টা করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এখন এই যে আমার আরেকটা ঘাটতি আছে না এই জায়গায় ১ জোড়া ইলেকট্রনের ঘাটতি আছে না? এই ১ জোড়া ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে কে? এই ১ জোড়া ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে ভাই আমাদের একটা ক্লোরিন। আমাদের ক্লোরিন মানে আমাদের আরেকটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর অণু হবে সেইটা। সো এটা হইলো কি আমাদের ২ টা মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কমে যায়। ডান। তারপরে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? ভাই ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার হয়? আমরা জানি যে ভাই যারা রেডিও অ্যাক্টিভ তাদেরকে আমরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করি। তো আমরা রেডিও অ্যাক্টিভ কাদেরকে জানি? যাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার আমাদের ৮২ র উপরে, কার উপরে? ৮২ র উপরে তাদেরকে মানে নরমালি আমরা ৮২ র উপরে বলি। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি যে ভাই রেডিও অ্যাক্টিভ। তাদেরকে আমরা কি বলি? রেডিও অ্যাক্টিভ বলি। সো তাদেরকে যদি আমরা রেডিও অ্যাক্টিভ বলি এর মাঝে কোনটার ভাই আমাদের ৮২ র উপরে পারমাণবিক সংখ্যা? আমরা জানি রেডন সবার নিচে যেটা আছে। সো এটাই আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হবে এবং তা বাদে নিষ্ক্রিয় গ্যাসের সবগুলোর ব্যবহার আমাদের জন্য লাগবে যে অক্সিজেন সিলিন্ডারে কোনটা ব্যবহৃত হয়, বৈদ্যুতিক বাল্বে কোনটা ব্যবহার হয়, উড়োজাহাজের পাইলট কোনটা ব্যবহার করে। আমরা জানি তো ভাই এটা হলো অক্সিজেনের যে ডুবুরি মানে অক্সিজেন সিলিন্ডার ডুবুরিদের এটা কি উড়োজাহাজের পাইলটরা আর্গন কি বৈদ্যুতিক বাল্বে এবং এটা হলো পরিবেশে সবচেয়ে বেশি বা সর্বাধিক পাওয়া নিষ্ক্রিয় গ্যাস। ডান। এরপর আসে কোনটি রঙিন যৌগ গঠন করে। ভাই রঙিন যৌগ গঠন করবে কারা? রঙিন যৌগ গঠন করবে অবস্থান্তর মৌল। কারা? অবস্থান্তর মৌল। সো অবস্থান্তর মৌল যদি আমাদের রঙিন যৌগ গঠন করে এর মাঝে কোনটা অবস্থান্তর মৌল? ভাই এই যে নিকেল। কোনটা ভাই? নিকেল। সো উত্তর হবে আমাদের নিকেল সালফেট। ডান। এরপরে কোনটি উপধাতু? কোনটি উপধাতু? উপধাতু মানে হলো অপধাতু আরকি। সো অপধাতু কোনটা? আমরা জানি বড় ছেলে আর যেন সবথেকে আদল। ভাই কোনটা মিলছে? মিলছে হলো জার্মেনিয়াম। উত্তর হবে আমাদের সেইটা। ডান। কোনটির প্রথম আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম? ভাই আমরা জানি আয়নীকরণ শক্তির মান আমাদের বাম থেকে ডানে গেলে কি বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। উপর থেকে নিচে কি হয়? ভাই কমে। সো এইটার ক্ষেত্রে তুমি দেখো তো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এটার ক্ষেত্রে বলো আমাদের এই বাম থেকেই ডানে গেছে না? সো সবার বামে যেটা থাকবে সেটাই আমাদের মান সবচেয়ে কম হবে। তাই তো হওয়ার কথা। কিন্তু আমার এই জায়গায় একটা এক্সেপশন আছে। ভাই দেখো আমার স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। কিন্তু এই জায়গায় যে আমাদের বেরিলিয়ামটা আছে সেই বেরিলিয়ামটায় আমরা কি পাই? 1s2 2s2 এই জায়গায় কি আমাদের যে অরবিটালটা আছে সেটা পূর্ণ না, পূর্ণ হওয়ায় এইটার আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি হয়। দ্যাটস ওয়াই সবচেয়ে কম হলো আমাদের বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন। তো সবচেয়ে কম হবে কোনটার? সবচেয়ে কম হবে আমাদের বোরনের। এগুলা তোমাদেরকে সব পড়ানো আছে, এগুলা সব তোমরা পারো। ওকে, আচ্ছা। তারপরে পরের প্রশ্নটা আমরা দেখি যে ভাই আমাদের একই উপশক্তি স্তরে যেসব অরবিটালের শক্তি ভিন্ন তাদেরকে আমরা কি বলি? শক্তি ভিন্ন থাকলে আমরা কি বলি? শক্তি সিমিলার থাকতে কি বলি? আমরা শক্তি ভিন্ন থাকলে বলি নন ডিজেনারেট অরবিটাল, শক্তি যদি সেম থাকে আমরা তাদেরকে বলি ডিজেনারেট অরবিটাল। ডান। নিকেল 2+ আয়নে আমাদের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? এখন তুমি বলো যে ভাই আমাদের যে নিকেল 2+ নিকেলের আমাদের পারমাণবিক সংখ্যা কত? নিকেলের আমাদের পারমাণবিক সংখ্যা হলো ২৮। কত? ২৮। সো আমরা একটু আঁকি তো কেমন হয়? আমরা একদম শুরু থেকে আরকি 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর আমাদের কি আসে 3d সামথিং
4s সামথিং, আমরা জানি 4s2 আর 3d 8। আমাদের কম্পারিজনে আসবে আমাদের লাস্টের দুইটা। এখন তুমি দেখো হইছে নিকেল 2+, মানে সর্ববহিস্থ যে স্তর সেখান থেকে আমাদের ইলেকট্রন চলে যাবে, সো এখান থেকে ইলেকট্রন চলে যাবে, থাকবে কি 3d 8। এখন এই 3d 8 কে যদি আমি আঁকি, ডি এর কয়টা ঘর থাকে, ডি এর থাকে 5টা ঘর, ডি এর কয়টা ঘর থাকে 5টা ঘর, 5টা ঘরের মধ্যে দেখো এই যে একটা 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 একটা, আরো দুইটা করে, আরো কয়টা অ্যাড হবে, 3টা অ্যাড হবে, 3টা। সো বিজোড় ইলেকট্রন কয়টা থাকে, বিজোড় ইলেকট্রন থাকে আমাদের 2টা, বিজোড় ইলেকট্রন কয়টা থাকে, বিজোড় ইলেকট্রন থাকে আমাদের 2টা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপর আমাদের নিচের কোনটি প্যারাম্যাগনেটিক, নিচের কোনটা প্যারাম্যাগনেটিক, বলো নিচের কোনটা প্যারাম্যাগনেটিক ভাই, যেটা আমাদের অবস্থান্তর মৌল হবে, অবস্থান্তর মৌলের জায়গায় কোনটা ভাই, কপার, সূত্র হবে আমাদের কপার। ডান। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে ভাই, যেটা অবস্থান্তর মৌল হবে, অবস্থান্তর মৌল কোনটা ভাই, নিকেল, সূত্র এটা। কোনটি রঙিন যৌগ, যেটা অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কোনটা, কবাল্ট। দেন আমাদের নিচের কোনটি ক্ষেত্রে ডি অরবিটালে অস্তিত্ব বিদ্যমান ভাই, ডি ব্লক এলিমেন্ট হলে ডি ব্লকের অস্তিত্ব থাকবে, ডি ব্লক কোনটা ভাই, স্ক্যান্ডিয়াম, যেটা হলো প্রথম ডি ব্লক মৌল। ডান। এরপরে কি আসে, কোনটি অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কোনটা ভাই, দেখো স্ক্যান্ডিয়াম কি অবস্থান মৌল না, তারপরে কি কোবাল্ট, হ্যাঁ কোবাল্ট হলো আমাদের অবস্থান্তর মৌল। ডান। এরপর আসে কোন আয়নের জলীয় দ্রবণ বর্ণহীন ভাই, যেটা অবস্থান্তর মৌল না সেটা হবে বর্ণহীন। ভাই দেখো জিঙ্ক 2+, আমরা খুব ভালোভাবে জানি ভাই, স্ক্যান্ডিয়াম জিঙ্ক, এটা হলো সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল। এই দুইটা কি ভাই, আমাদের অবস্থান্তর মৌল না, ডি ব্লক হয়েও, সূত্র হবে জিঙ্ক। ডান। তারপরে PCl5 কোন ধরনের সংকরণ বিদ্যমান ভাই, দেখো PCl5 আমাদের আছে কত ভাই, আমরা জানি 5টা অরবিটাল হবে, 5টা মানে সেটা কত, 5 মানে সেটা হলো আমাদের sp3d2, কি ভাইয়া, সরি sp3d, কি ভাইয়া, sp3d, 5টা, তো sp3d। ডান। তারপরে এ ব্লক মৌল সংখ্যা কয়টি ভাই, এ ব্লক মৌল সংখ্যা কয়টি আমরা জানি, কয়টা, 27টা, কিন্তু অন্ত অবস্থান্তর মৌল, কিন্তু অন্ত অবস্থান্তর মৌল কয়টা, 28টা, কয়টা, 28টা। ডান। তারপরে এ ব্লক মৌলগুলো কোন গ্রুপের ভাই, কোন গ্রুপের, আমরা জানি ভাই 3 নাম্বার গ্রুপের। এখন 3A নাকি 3B, আমরা জানি যে ভাই ডি ব্লকের যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হলো বি, সেগুলো কিসের ভাই, বি। আর এস আর পি ব্লকের যেগুলো সেগুলো হলো এ, আমরা জানি এস আর পি ব্লক এরা হলো ভাই ওই যে এ ক্যাটাগরির, আর ডি আর এ ব্লক হলো আমাদের বি ক্যাটাগরির। ওকে, সো এটা হবে 3B। ডান। এরপর আসে এ ব্লক মৌল কোনটা ভাই, এ ব্লক মৌল কোনটা ভাই, দেখো দুইটা সিরিজ আছে, ল্যান্থানাইট সিরিজ, এই সিরিজে মৌল কয়টা ভাই, 15টা। অ্যাক্টিনাইট সিরিজ, সেখানে মৌল কয়টা, 15টা, কিন্তু আমাদের এফ ব্লক মৌল কয়টা, 27টা। তো ল্যান্থানাইট সিরিজ মানে এ ব্লক এমন কিন্তু না, অ্যাক্টিনাইট সিরিজ মানে এ ব্লক এমন কিন্তু না। আমরা জানি ল্যান্থানাইট সিরিজের হয়েও ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট সিরিজের হলো ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের হলো অ্যাক্টিনাম এবং থোরিয়াম, এই তিনটা আমাদের ডি ব্লক মৌল, কি ব্লক মৌল, ডি ব্লক মৌল। সো এরা হলো আমাদের ডি ব্লক মৌল, এরা বাদে যা আছে সেটা হলো আমাদের কি, এ ব্লক মৌল। সো এই ব্লক মৌলের জায়গায় কি ল্যান্থানাম হবে না, অ্যাক্টিনাম হবে না, থোরিয়াম হবে না, উত্তর হবে সি। ডান। তারপরে অ্যাক্টিনাইড মৌল কোনটা, অ্যাক্টিনাইড মৌল কোনটা ভাই, অ্যাক্টিনাইড মৌল কোনটা, বলো বলো বলো, অ্যাক্টিনাম, তারপরে কি থোরিয়াম, সূত্র হবে আমাদের থোরিয়াম। ডান। তারপরে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পানি টানি, এক্স এক্স যৌগটাকে ভাই, এইসব ক্ষেত্রে আমি কি ফর্মুলা ইউজ করতাম জানো, আমি ওই বিক্রিয়া টিক্রিয়ার ক্ষেত্রে দেখতাম। আচ্ছা দেখি তো, আমাদের ক্যালসিয়াম আছে কয়টা, ক্যালসিয়াম আছে 3টা, নাইট্রোজেন আছে কয়টা, 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে কয়টা, 3টা। এই ক্ষেত্রে আমাদের চলে গেছে কয়টা, ক্যালসিয়াম চলে গেছে 3টা, তারপর আমাদের হাইড্রোজেন চলে গেছে আমাদের 2 × 6টা, আর আমাদের হাইড্রোজেন কয়টা গেছে, হাইড্রোজেন গেছে হলো আমাদের 6টা, তারপরে আমাদের এই জায়গায় অক্সিজেন গেছে কয়টা, অক্সিজেন গেছে আমাদের 3টা, অক্সিজেন গেছে কয়টা, 3টা। এখন তুমি দেখো ভাই আমাদের বাদ আছে কি, আমাদের বাদ আছে কি, আমাদের বাদ আছে ভাই নাইট্রোজেন 2টা, কি বাদ আছে, নাইট্রোজেন 2টা। তো উত্তর হবে কি ভাই, নাইট্রোজেন, উত্তর কি হবে, নাইট্রোজেন। ওকে, বুঝতে পেরেছো? তো অক্সিজেন তো এই জায়গায় 6টা গেছে, খুবই দুঃখিত, অক্সিজেন গেছে এই জায়গায় 6টা। দেখো এই জায়গায় ব্যালেন্স করা নাই, এই জায়গায় ভাইয়া ব্যালেন্স করা নাই, এই জায়গায় একটু ব্যালেন্স করতে হইতো। ব্যালেন্সটা কেমনে করতে হইতো, যে ভাই আমাদের এই যে এই জায়গায় 6 দিছে, এই 6 এর জায়গায় এই যে 3 দিছে, 3 এর জায়গায় হইতো 6, 3 এর জায়গায় কি হইতো, 3 এর জায়গায় হইতো 6। তো 3 এর জায়গায় 6 হইলে হাইড্রোজেন হইতো কয়টা, হাইড্রোজেন হইতো 12টা, অক্সিজেন কয়টা হইতো, অক্সিজেন হইতো 6টা, অক্সিজেন কয়টা, 6টা। এখন তুমি দেখো ক্যালসিয়াম
আমাদের 3টা গেছে, হাইড্রোজেন গেছে 6টা, অক্সিজেন গেছে 6টা। সো আমাদের বাদ আছে কয়টা? নাইট্রোজেন 2টা বাদ আছে আর হাইড্রোজেন বাদ আছে 6টা। সো 2টা মিলে কি গঠন করবে? N2H6, যেটা আসলে হয় না, যেটা হয় NH3 বা 2NH3। সো উত্তর হলো 2NH3। জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই, আবার বুঝাইলে ভালোভাবে বুঝবা। অলরেডি একবার বুঝছো হয়তো। আমি করতাম কিভাবে? আমি করতাম এইভাবে যে ভাই আমার এই মৌলে কয়টা আছে ভাই? ক্যালসিয়াম আছে 3টা, নাইট্রোজেন আছে 2টা, এইখানে কয়টা আছে? হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে কয়টা? 6টা। আমার উৎপাদের ক্ষেত্রে গেছে কোনটা কোনটা? আমাদের বিক্রিয়ক শেষ। উৎপাদের ক্ষেত্রে ক্যালসিয়াম 3টা গেছে, অক্সিজেন 6টা গেছে, হাইড্রোজেন 6টা গেছে। এখন দেখো ক্যালসিয়াম 3টা, 3টাই গন। ক্যালসিয়াম 3টা, 3টাই গন। ডান। তারপরে কি? অক্সিজেন 6টা, 6টাই গন। হাইড্রোজেন 6টার মধ্যে 12টার মধ্যে 6টা গন, 6টা আছে। আর নাইট্রোজেন আমাদের 2টা আছে। সো কি? নাইট্রোজেন 2টা বাকি আর হাইড্রোজেন 6টা বাকি। এটাতে আমাদের কি যৌগ গঠন হবে? 2NH3। সো 2 অ্যামোনিয়া, 2টা অ্যামোনিয়া তৈরি হবে। উত্তর হবে অ্যামোনিয়া। বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পেরেছো? ডান। এরপরে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কি ভাই? তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমি সবসময়ই একটা ছন্দের কথা বলি। সেই ছন্দটা হলো আমাদের কি? সেই ছন্দটা হলো ফোন-কল-ব্রিজ। সেটা কি? ফোন-কল-ব্রিজ। কতবার যে তোমাদেরকে এই ছন্দ পড়িয়েছি কোনো হিসাব নেই। বারবার পড়াবো কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দেখো তো যে ভাই ফোন কোনটার ক্ষেত্রে মান কত? ফ্লোরিনের ক্ষেত্রে মান 4। এইটা কি? 3.5, 3, 3, 2.8, 2.5, 2.5 এবং 2.1। এখন তুমি বলো এদিক থেকে এদিকে কি আমাদের তড়িৎ ঋণাত্মকতা কমতেছে না? এছাড়া আমাদের যতগুলো ভ্যালু আছে যেমন সিস, কার্বন, আয়োডিন, সালফার, এদের মান হলো 2.5। এইচপি, হাইড্রোজেন আর ফসফরাস, এদের মান কত? 2.1। ওকে। এখন নিষ্ক্রিয় গ্যাসের মান কি? নিষ্ক্রিয় গ্যাসের মান ভাই এদের চেয়েও কম, তাই না? তো এখন তুমি দেখো তাহলে মানটা কি হবে? তার মানটা কি হবে? ফ্লোটা কি হবে? ফ্লোরিন, অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে হবে নিয়ন। এটা হবে আমাদের ফ্লো। এটা হবে আমাদের ফ্লো। কোনটার সাথে মিলে সেটা হবে আমাদের উত্তর। উত্তর মিলে আমাদের গ এর সাথে। ডান। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? আমি যত বাম থেকে ডানে যাব তত আমাদের বাড়বে, তত আমাদের বাড়বে। এখন তুমি দেখো আমার লিথিয়াম থেকে লিথিয়াম, নাইট্রোজেন, বোরন এগুলো এক সিরিজের না? সো এই সিরিজের সবার লাস্টে থাকার কথা ছিল ফ্লোরিনের। কার থাকার কথা ছিল? ফ্লোরিন। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা একটা এক্সেপশনের কথা জানি। সেই এক্সেপশনটা কি? যে ভাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হওয়ার কথা থাকলেও এটা হয় না। হয় ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এখন তাহলে তুমিই বলো ফ্লোরিনের চেয়ে কার বেশি? ক্লোরিনের বেশি না? পরের পিরিয়ডে হয়েও। তো উত্তর হবে কি? উত্তর হবে আমাদের ক্লোরিন। উত্তর কি হবে? ক্লোরিন। ডান। এরপরে আমাদের কি আসে? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? ফোন কল ব্রিজ। ফোন ফোন কল ব্রিজ, FON আর BR আছে। তো এটা হলো ফ্লো। এটা হলো ফ্লো। এটা হলো ফ্লো। আমরা সবাই জানি। ওটা জাস্ট একটা মনে রাখবা, সব শেষ। নিম্নের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? আমরা জানি, একটা ফর্মুলা করছিলাম। সেই ফর্মুলা দিয়ে আমরা জানি যে আমরা কিভাবে বের করি যে ভাই N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন এসব ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? আমরা এগুলা সবগুলা যখন আইসো ইলেকট্রনিক হয় তখনই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি। আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে কি দেখো এই জায়গায় সবগুলার আমাদের ইলেকট্রন সংখ্যা, সবগুলার ইলেকট্রন সংখ্যা কত? সবগুলো ইলেকট্রন সংখ্যা হলো 10। প্রোটন সংখ্যা যদি আমরা দেখি, প্রোটন সংখ্যা এটা ক্ষেত্রে 7, এটা ক্ষেত্রে 8, এটা ক্ষেত্রে 9, 11, 12, 13। আমরা কি জানি? প্রোটন ইলেকট্রনকে আকৃষ্ট করে। সো প্রোটন যত ইলেকট্রনকে আকৃষ্ট করবে আমাদের আকার তত কমবে না? প্রোটন যত ইলেকট্রনকে আকৃষ্ট করবে আকার তত কমবে। তো 7টা প্রোটন যখন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, 8টা তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে, 9টা তার চেয়ে বেশি বলে। সো যত আমাদের আকর্ষণ বাড়বে আকার কমবে। সো আকার আমাদের যার প্রোটন সংখ্যা কম তার হলো আমাদের আকার সবচেয়ে বড়। সো এইভাবে যখন দেখি যে ভাই যখন আইসো ইলেকট্রনিক অবস্থা থাকে তখন আমাদের চার্জ যত বাড়ে, চার্জ যত বাড়ে তত আমাদের কি হয়? যত চার্জ বাড়তেছে তত আমাদের আকারটা ছোট হচ্ছে, মানে অ্যানায়নের আকার বড় থাকতেছে, কারণ এই জায়গায় আমাদের কি প্রোটন সংখ্যা কম। সো এই ফ্লোটা মনে রাখবো, তোমার সব ম্যাথ শেষ। তো এটার মধ্যে দেখো কারটা সবচেয়ে ছোট হবে? ছোট হবে কোনটা? এই যে ভাই সোডিয়াম প্লাস। কার ভাই? সোডিয়াম প্লাস। ডান। এরপর আসে কি? কোনটি প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? ভাই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কি জানি? যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস হওয়ার কথা ছিল এরকম, 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 এইরকম। বাট মাঝখানে বাদ যাচ্ছে এই দুইটা আর এই দুইটা। খুবই দুঃখিত।
সো এই দুইটা আর এই দুইটা। সো এখানে কি হয় যে ভাই বোরনের চেয়ে আমাদের বেরিলিয়াম বেশি হয়, তারপরে কার্বন বেশি, তারপরে অক্সিজেন হয়, তারপরে নাইট্রোজেন হয়। সো এই জায়গায় দেখো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি? এর মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি। ডান। কোনটির আয়নীকরণ আকার সবচেয়ে ছোট? ভাই আকার সবচেয়ে ছোট কোনটার হবে? যদি আইসোইলেকট্রনিক হয়, যেটার আমাদের মানে প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, সেটার আকার সবচেয়ে ছোট হবে। সো দেখো যে চার্জ সবচেয়ে বেশি কার? ম্যাগনেসিয়াম 2+। সো এটাই হবে উত্তর। ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? ভাই দেখো আগেই বলেছি যে ভাই আমার সবচেয়ে ছোট হবে কোনটা? সবচেয়ে ছোট হবে কোনটা বলো? সবচেয়ে ছোট হবে যেটা যদি আইসোইলেকট্রনিক হয়, সেই ক্ষেত্রে যেটার প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এই জায়গায় দেখো আমাদের আইসোইলেকট্রনিক কিন্তু না। এই জায়গায় আমাদের সোডিয়াম আছে, নিয়ন আছে, হ্যান-ত্যান আছে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি? যে ভাই দেখো সোডিয়াম সবচেয়ে বড় হবে বোঝাই যাচ্ছে। কেন সোডিয়াম সবচেয়ে বড় হবে? কারণ এই জায়গায় শক্তি স্তর ৩ টা। যখন আয়নিত হয়ে গিয়েছে তখন কিন্তু শক্তি স্তর আমাদের ২ টা হয়ে গেছে। এখন নিয়নের ক্ষেত্রে কি? আমাদের শক্তি স্তর কয়টা? ২ টা। ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে আমাদের শক্তি স্তর ২ টা হইলেও এইটা আমাদের নিয়নের চেয়ে ছোট। কেন নিয়নের চেয়ে ছোট? কারণ নিয়নের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা হলো ১০, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ১২। সো ১২ টা যখন ১০ টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, এইটার আকর্ষণের পরিমাণ বেশি হবে, আকারটা ছোট হবে। সো ম্যাগনেসিয়ামের চেয়ে নিয়ন বড়, নিয়নের চেয়ে আমাদের কি বড়? সোডিয়াম বড়। ডান। তারপরে, তারপরে কি? এটুক বুঝছো? ওকে। এটার উত্তর ভাই এটার উত্তর আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। ২ টাই সঠিক উত্তর, ২ টাই সঠিক উত্তর। এখন তুমি দেখো এই জায়গায় যদি আমাদের প্লাস থাকতো, এই জায়গায় যদি আমাদের প্লাস থাকতো তাহলে আমরা এটা উত্তর দিতে পারতাম না। এটা উত্তর দিতে পারতাম না। কিন্তু যেহেতু প্লাস নাই সেহেতু আমরা ২ টাই উত্তর দিতে পারবো। ওকে? যদি প্লাস থাকতো তাহলে আমি ২ টা উত্তর দিতাম না। শুধু ১ম টা উত্তর দিতাম। কারণ সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস। সোডিয়াম প্লাসেরও কি ২ টা। আর নিয়নেরও ২ টা, ম্যাগনেসিয়ামেরও ২ টা। কিন্তু যার প্রোটন সংখ্যা যত বেশি হবে তার আকার তত ছোট হবে। ডান। এরপরে নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আমরা কি জানি? উপর থেকে নিচে গেলে আমাদের আয়নীকরণ শক্তি কমে। তো এখন আমরা কি জানি? হাই লিনাকে রবি ছেঁচে ফেলেছে। সবার নিচে যেটা সেটা সবচেয়ে কম। আর সবার উপরে যেটা সেটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কোনটার হবে? আমাদের সোডিয়াম। সবচেয়ে বেশি কোনটার হবে আমাদের? সবচেয়ে বেশি হবে আমাদের সোডিয়ামের। এরপরে আসি কি ভাই আমাদের নাইট্রোজেনের তড়িৎচুম্বকতার মান কত? আমরা জানি ফোন কল ব্রিজ নাইট্রোজেনের কত? ৩। ডান। পর্যায় সারণী কোন পর্যায়ে বাম থেকে ডানে যত অগ্রসর হওয়া যায় মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ততই কি হয়? আমরা কি জানি? বিধাতার পরীক্ষা। যেখানে পরি ছিল পারমাণবিক ব্যাসার্ধ যত বাম থেকে ডানে যাব সেটা তত কমবে, হ্রাস পাবে। ডান। এরপরে কি আসে? কোনটির আয়নীকরণ ব্যাসার্ধ সর্বনিম্ন? আমরা বলেছি আইসোইলেকট্রনিক হইলে যেটা প্রোটন সংখ্যা সর্বাধিক হবে সেটাই সর্বনিম্ন। প্রোটন সংখ্যা সর্বাধিক কোনটার? অ্যালুমিনিয়ামের। ডান। বা চার্জ সংখ্যা যার সর্বাধিক। ডান। নিম্নের কোন আয়নটি আকারে বড়? ভাই আমরা জানি যে ভাই আইসোইলেকট্রনিক হইলে যেটার প্রোটন সংখ্যা সর্বনিম্ন সেটার আকার সবচেয়ে বড়। সো প্রোটন সংখ্যা সর্বনিম্ন নাইট্রোজেনের উত্তর হবে নাইট্রোজেন। দেন আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ভাইয়া মনে রাখবা যে ভাই আমার একটা আর তার আয়ন ধরো সোডিয়াম এটার ক্ষেত্রে আছে ৩ টা শক্তি স্তর আর সোডিয়াম প্লাসে আছে ২ টা শক্তি স্তর। তার মানে স্বাভাবিকভাবেই সোডিয়ামের আকার সোডিয়াম প্লাসের চেয়ে আমাদের কি হবে? বড় হবে। ফ্লোরিন মাইনাস আর ফ্লোরিন মনে রাখবা যে ভাই ফ্লোরিন মাইনাস এটা কয়টা শক্তি স্তর? ২ টা শক্তি স্তর। ফ্লোরিনেরও ২ টা শক্তি স্তর। এখন আমাদের কোনটার ক্ষেত্রে কি অবস্থা? কোনটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? ভাই দেখো ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা আমাদের ৯। ইলেকট্রন সংখ্যা কত? ৯। ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা হলো কত? ৯, ইলেকট্রন সংখ্যা হলো ১০। তুমি বলো ৯ টা প্রোটন ৯ টা ইলেকট্রনকে যখন আকর্ষণ করবে সেটা বেশি হবে না? এবং ৯ টা ইলেকট্রন যখন ৯ টা প্রোটন যখন ১০ টা ইলেকট্রনকে আকর্ষণ করবে সেটা কম হবে না? সো ফ্লোরিন মাইনাসের আকারটা হবে ফ্লোরিনের চেয়ে বড়। এটা একটু খেয়াল রাখবা। বাকিগুলো তুমি বুঝতেই পারতেছো কোনটা সঠিক। ওকে ডান। তারপরে নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? ভাই যেটার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে সেটা গলনাঙ্ক সবচেয়ে কম হবে। পোলার আয়নের ক্ষেত্রে আমরা কি জানি? এক হলো চার্জ। চার্জ যার সবচেয়ে বেশি তার গলনাঙ্ক তার হলো আমাদের পোলার আয়ন সবচেয়ে বেশি তার গলনাঙ্ক সবচেয়ে কম। আরেকটা হলো আকার। আকারে যেটা সবচেয়ে ছোট মানে ক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে ছোট। ছক দ্বারা মনে রাখছি ছোট ক্যাটায়ন। আর অ্যানায়ন যেটা সবচেয়ে বড়। সো এই জায়গায় দেখো আমাদের চার্জের ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি আছে? ভাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড উত্তর হবে সেটাই। এবং আকারের ক্ষেত্রে দেখলেও তাই। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? ১২ বার পরীক্ষায় আসবে ৮০১ ডিগ্রি সেলসিয়াস পরীক্ষায় আসবেই। নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি হবে? যেইটার আমাদের পলায়ন ক্ষমতা সবচেয়ে কম। এখন তুমি এগুলোর মধ্যে দেখো ক্যালসিয়াম, তারপরে আয়রন, তারপরে কপার, জিংক এই সবগুলাতে ডি ব্লক আছে না? আমরা পোলার আয়নের ৩ নাম্বার সূত্রে দেখছিলাম না? যে ভাই ডি ব্লক বা এফ ব্লক থাকলে ডি ব্লক বা এফ ব্লক থাকলে সেই ক্ষেত্রে আমাদের পোলায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে এগুলোর পোলায়ন ক্ষমতা এটার চেয়ে বেশি। সো এইটার আমাদের কি পোলায়ন ক্ষমতা সবচেয়ে কম। সো এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি। ডান।
তারপরে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কি, এটা তোমরা জানো ভাই, যেটার আমাদের কি, আমাদের প্রোটন সংখ্যা সর্বনিম্ন, প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি হবে, সেটার আকার সবচেয়ে ছোট হবে। সো এই যে অ্যালুমিনিয়ামটা সবচেয়ে ছোট, ডান। এরপর আসে কি, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? সো আকার সবচেয়ে ছোট ক্ষেত্রে আমরা কি, যে ভাই বাম থেকে ডান দিকে আমাদের আকার কমতে থাকে, সেটা বাম থেকে ডানে যাচ্ছে, সবার ডানে হলো আমাদের অক্সিজেন। সো উত্তর হবে কি আমাদের অক্সিজেন, ডান। পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলিক ক্ষেত্রে কোনটি সত্য? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, সঠিক। ইলেকট্রন শক্তি হ্রাস পায়, ব্যাঠিক। তারপরে তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, ব্যাঠিক। তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়, পরমাণুর আকার বাড়তে থাকে, ব্যাঠিক। পরমাণুর আকার হ্রাস পায়। সো সঠিক উত্তর আমাদের ক, ডান। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, ধনাত্মক আয়ন পরিণত হয়েছে মানে আয়নীকরণ শক্তি, কি ভাই, আয়নীকরণ শক্তি, ডান। তারপর আমাদের কি, কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? ভাই বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে আমাদের কমে। সো সবার উপরে যেটা, সেটার আমাদের কি, যেহেতু একই গ্রুপে আছে, সেটার আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সেটা কি, লিথিয়াম, লিথিয়ামকে বেশি ফেলেছে। দেন আয়নীকরণ শক্তির প্রথম ক্রম কোনটা? আমরা বলছি প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, দ্বিতীয় হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি। তো উত্তর হবে কি আমাদের 3 নাম্বারটা সবচেয়ে মানে 4 নাম্বারটা উত্তর। হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা? আমি অলরেডি একটু আগে পড়ে আসছি যে এটা একটু ব্যতিক্রম, যে ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ক্লোরিনের সবচেয়ে বেশি হয়ে যায়, ডান। এরপরে কি আসে, কোনটি ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কোনটার হবে? ভাই দেখো, আমি উপর থেকে যত নিচে যাচ্ছি, ইলেকট্রন অ্যাফিনিটি তত কমতেছে। সো এই জায়গায় দেখো, ফ্লোরিন আছে আমাদের কয় নাম্বার পর্যায়ে? 2 নাম্বার। এটাও 2 নাম্বার পর্যায়ে। এটা কয় নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। এটা 3 নাম্বার পর্যায়ে। সো যেটা 4 নাম্বার পর্যায়ে আছে, সেটার কি হবে, আমাদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে, ডান। এরপরে কি আসে, পার্লিং স্কেলে অক্সিজেনের ঋণাত্মকতার মান কত? 4, 4, 3.5। উত্তর কত? 3.5, ডান। এ ও বি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান যদি এত হয়, এদের সমন্বয় যৌগ প্রকৃতি কেমন হবে? আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটির মানের ডিফারেন্সের উপর ভিত্তি করে আমরা কয়েকটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি। যদি শূন্য হয়, সেটা হলো বিশুদ্ধ সমযোজী। সেটা কেমন? সেটা হলো বিশুদ্ধ সমযোজী। যদি আমাদের 0.5 চেয়ে কম হয়, সেটা হলো অপোলার সমযোজী। যদি 0.5 থেকে 0.5 থেকে 1.7 বা 1.9 পর্যন্ত হয়, সেটা হলো পোলার সমযোজী। আর যদি 1.7 বা 1.9 এর চেয়ে উপরে হয়, সেটা হলো আয়নিক। সেটা কি? আয়নিক। এখন তুমি দেখো, এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? ভাই 0.4 না? তার মানে এটা হলো অপোলার সমযোজী। দেখো অপোলারের কথাই নেই, তার মানে হবে কোনটা? সমযোজী, ডান। এরপর আসে কি, হাইড্রাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রাসিডের তীব্রতা মানে কি, যে ভাই আমাদের ক্ষারের যে তীব্রতা ছিল, সরি অ্যাসিডের যে তীব্রতা ছিল, হাইড্রাসিডের তীব্রতা, হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা অ্যানায়নের আকারটা বিবেচনায় আনছিলাম, আমাদের 5-6টা ফ্যাক্টর ছিল না, মেইনলি আমাদের 6টা ফ্যাক্টর ছিল। সেখানে হাইড্রাসিডের ক্ষেত্রে আমাদের অ্যানায়নের আকার আনছিলাম, যে অ্যানায়নের আকার যত বড় হবে, হাইড্রাসিডের তীব্রতা তত বেশি হবে, ডান। এরপর আমাদের কি, গ্যাসীয় অবস্থায় এক মোল যুক্ত হলে, এক মোল ইলেকট্রন যুক্ত হলে সেটা কি? ইলেকট্রন আসক্তি। দেখো তো, এক মোল পরমাণু বলছে, আয়ন কিন্তু বলে না, তার মানে এটা প্রথম ইলেকট্রন আসক্তি, ডান। কোনটির আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? আমি বলছি ভাই, যদি আইসো ইলেকট্রনিক হয়, যেটার প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, সেটা সবচেয়ে ছোট, অ্যালুমিনিয়াম থিবা। এরপরে কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইডের ক্ষেত্রে কি, আমাদের জারণ সংখ্যা হবে -1/2। অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1/2। কোনটার ক্ষেত্রে -1/2 আছে? ভাই আছে প্রথমটার ক্ষেত্রে। সো পটাশিয়াম অক্সাইড, ডান। তারপরে আমাদের কি, কোন অক্সাইডটা উভধর্মী? উভধর্মী অক্সাইড গুলার একটা ছন্দ আছে, বলো তো সেই ছন্দটা কি? উভধর্মী। আমি এখানে দেখেই বুঝতেছি কোনটা, বাট এর একটা ছন্দ আছে, সেটা কি? জনি তুমি আজ ইন্ডিয়া গেলে। সঠিক উত্তর হলো আমাদের খ। ছন্দটা কি? জনি তুমি আজ ইন্ডিয়া গেলে, জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। সোনা পাবেই বললাম। ওকে, এখন কোনটার ক্ষেত্রে কি? ভাই জনির ক্ষেত্রে ভাই আমি খুব স্বাভাবিকভাবে বুঝতেছি, সেই জনি জনি এস পাবাতে, সেটা হলো জিঙ্ক অক্সাইড। কি ভাইয়া? জিঙ্ক অক্সাইড। তুমিতে হলো কি ভাই আমাদের? টেলুরিয়াম অক্সাইড। কি ভাইয়া? টেলুরিয়াম অক্সাইড। তারপরটা কি ভাই আমাদের? অ্যালুমিনিয়াম অক্সাইড। কি ভাইয়া? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা ক্ষেত্রে হলো আমাদের ইন্ডিয়াম অক্সাইড। কি অক্সাইড? ইন্ডিয়াম অক্সাইড। কি অক্সাইড? ইন্ডিয়াম অক্সাইড। তারপরটা হলো গ্যালিয়াম অক্সাইড। তারপরটা কি? গ্যালিয়াম অক্সাইড। আর তারপরটা হলো আমাদের স্ট্রনশিয়াম অক্সাইড। কি অক্সাইড?
স্ট্রোনসিয়াম অক্সাইড। কি অক্সাইড? স্ট্রোনসিয়াম অক্সাইড। এটা হলো আমাদের লেড অক্সাইড, লেড ডাইঅক্সাইড, লেড অক্সাইড আর কি ভাইয়া লেড ডাইঅক্সাইড। আর লাস্টেরটা ক্ষেত্রে বললাম এর ক্ষেত্রে কি বেরিলিয়াম অক্সাইড। কি ভাইয়া? বেরিলিয়াম অক্সাইড। মনে রাখবা এস ব্লক এলিমেন্টের মধ্যে একমাত্র উভধর্মী অক্সাইড আছে বেরিলিয়াম অক্সাইড। একমাত্র উভধর্মী অক্সাইড আছে কার? বেরিলিয়াম অক্সাইড। এগুলো কার কার ছন্দ ভাই? উভধর্মী অক্সাইড। কার ক্ষেত্রে? উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে ছন্দ। আর নিরপেক্ষ অক্সাইড কারা? নিরপেক্ষ কারা বলতো? নিরপেক্ষ আমাদের চারটা নাম আছে। নিরপেক্ষর ক্ষেত্রে আমাদের চারটা নাম আছে। সেই চারটা নাম কি কি? কার্বন মনোক্সাইড, তারপরে কি ভাই আমাদের কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং আমাদের পানি। নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং পানি। ওকে, ডান। এরপরে উভধর্মী অক্সাইড নিচের কোনটি? উভধর্মী অক্সাইড কোনটা ভাই? হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। ডান। তারপরে নিম্নের কোন অক্সাইডটি শুষ্ক কারক হিসেবে ব্যবহার করা হয়? আমরা জানি P2O5 কে আমরা শুষ্ক কারক হিসেবে ব্যবহার করতে পারি। ডান। নিচের কোন যৌগে ধাতুর পোলারিং ক্ষমতা সবচেয়ে বেশি ভাই? আমাদের এই জায়গায় দেখো আমাদের ক্লোরিন। তো এই জায়গায় আমাদের যেটার ক্যাটায়ন, যেহেতু ক্যাটায়নের আকার যেটা সবচেয়ে কম সেটার আমাদের পোলারিং সবচেয়ে কম হবে, সেটা পোলারিং সবচেয়ে বেশি হবে। ক্যাটায়নের আকার যেটা সবচেয়ে কম আমরা ছক দ্বারা মনে রাখি, ছোট ক্যাটায়ন। তো এই জায়গায় দেখো ছোট ক্যাটায়ন সবচেয়ে কোনটা? সিজিয়াম, রুবিডিয়ামের তো অনেক নিচে। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কোনটা ভাই? আমাদের ম্যাগনেসিয়াম হলো গ্রুপ কোনটা, পর্যায় কোনটা? ম্যাগনেসিয়ামের পর্যায় কোনটা ভাই? 2। কত কোনটা? বলো। ম্যাগনেসিয়ামের পর্যায় কোনটা ভাই? 2। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কোনটা? সো উত্তর কি হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পর্যায় কোনটা ভাই? বলো। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পর্যায় হলো 4, সরি 3। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কত ভাই আমাদের পর্যায়? ক্যালসিয়ামের ক্ষেত্রে পর্যায় হলো 4। সো যেহেতু আমাদের এটা 3 নাম্বার পর্যায়ে আর এটা 4 নাম্বার পর্যায়ে, অবশ্যই এটার আকার কম হবে। সো এটার আমাদের পোলারিং ক্ষমতা বেশি হবে। ওকে, ডান। এরপর আসে কি? নিচের কোন যৌগে পাই বন্ধন রয়েছে? পাই বন্ধন থাকাইতে হবে। কি থাকাইতে হবে ভাই? পাই বন্ধন থাকতে হবে। পাই বন্ধন থাকতে হইলে আমাদের হাইব্রিডাইজেশন হইতে হবে sp অথবা sp2। সো সেই ক্ষেত্রে আমাদের কোনটা? কার্বন ডাই অক্সাইড। ডান। এরপর আসে কি আমাদের সালফার ডাই অক্সাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু সংকরের অবস্থা কি ভাই? খুবই স্বাভাবিকভাবে এগুলো আমরা কিভাবে বের করি? হাফ ইনটু এস এর মানে কি সরবস্থ স্তরে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। কোনো মনোভ্যালেন্ট নাই, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই। এই জায়গায় কি হাফ ইনটু 6 তার মানে 3। 3 মানে কি? sp2। 3 মানে কি? sp2। উত্তর হবে কি? sp2। ডান। অ্যামোনিয়াম আয়নে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কি রূপ হবে? আমরা সেম ফর্মুলা, হাফ ইনটু সবার বহিঃস্তরে কয়টা ইলেকট্রন? 5টা। মনোভ্যালেন্ট আছে 4টা, ক্যাটায়ন আছে হলো একটা মানে -1, অ্যানায়ন নাই 0। সো হাফ ইনটু কি 8। সো সেটা কি ভাই? 4। 4 মানে কি? sp3। 4 মানে কি? 4 মানে sp3। 4 মানে sp3। ডান। এরপর আসি কি ভাই আমাদের জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরায়ন ঘটে? সেম হাফ ইনটু জেননের সবার বাইরে ইলেকট্রন কয়টা? 8টা। প্লাস আছে আমাদের কি? ফ্লোরাইড মানে আমাদের ফ্লোরিন আছে 2টা, মনোভ্যালেন্ট প্লাস মানে -0 +0। তো এই জায়গায় কি আমাদের যেহেতু -0 +0, সো আমাদের হাফ ইনটু আমাদের 10 ইজ ইকুয়াল টু কি ভাই? 5। 5 মানে কি হবে? 5 মানে কি? বলো sp3d। কি ভাইয়া? sp3d। উত্তর হলো sp3d। ডান। কোন সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয় ভাই? sp অথবা sp2। sp অথবা sp2 হইলে আমাদের পাই বন্ধন গঠিত হয়। উত্তর কোনটা? sp2। ডান। C2H2 যৌগে কার্বন কোন প্রকারের সংকরায়ন ঘটছে ভাই? C2H2 আমি ওই ফর্মুলাতেই ফেলবো। সবার বাইরে ইলেকট্রন কয়টা? সবার বাইরে ইলেকট্রন কয়টা ভাই? 4টা। প্লাস মনোভ্যালেন্ট আছে 2টা, 0 + 0। সো এই জায়গায় কি আমাদের এটা ফেলে যদি হবে না, দরকার নেই আপাতত। তো এটা ক্ষেত্রে আমরা জানি সি ট্রিপল বন্ড আছে, কি আছে ভাই? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড থাকলে কি আমাদের sp সংকরায়ন। কি সংকরায়ন? sp সংকরায়ন। ওকে, এটা এমনিই পারি আমরা। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ডান। তারপরে আমাদের sp3 সংকরায়িত যৌগ নাই কোনটা? sp3 সংকরায়িত যৌগ নাই কোনটা? আমরা জানি ভাই অ্যামোনিয়াও sp3 সংকরায়িত, পানিও sp3 সংকরায়িত, মিথেনও কোনটা না? BF3। ডান। এরপরে বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? পাই বন্ধন কয়টা আছে ভাই? এটা হলো বেনজিন, এটা হলো বেনজিন। বেনজিনে এরকম অল্টারনেট করে পাই বন্ধন আছে। পাই বন্ধন তাহলে কয়টা আছে? পাই বন্ধন আছে 3টা। ডান। এরপর আছে কি ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ বিদ্যমান? ইথিলিন। ইথিলিন মানে কি? ডাবল বন্ড, ডাবল বন্ড।
সো ডাবল বন্ড মানে কি sp2 ডান। এরপরে কি আছে ভাই নিচের কোন যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যোগান সংখ্যা সর্বাধিক? ভাই দেখো এটার ক্ষেত্রে অ্যামোনিয়া আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে একটা, পানিতে আছে দুইটা, H2SO আছে দুইটা, আর এই জায়গায় ক্লোরিন মানে আছে তিনটা। ক্লোরিন মানে কি তিনটা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমাকে কি বলছিলাম যে ভাই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের কি ক্লোরিনের ক্ষেত্রে কি তিনটা করে আছে না, তিনটা ক্লোরে আছে না। সো এখানেও ক্লোরিনের ক্ষেত্রে আমাদের তিনটা করে থাকবে। এবং এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলেই তারা কি করতে পারে সন্নিবেশ যৌগ গঠন করতে পারে। কি গঠন করে? সন্নিবেশ যৌগ গঠন করতে পারে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আমাদের ডাইমার গঠন করছে, অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন কম ছিল আমার দুইটা বলছিলাম, ওই দুইটা কে দিছে? ওই দুইটা দিছে দুইটা ক্লোরিনের যে মুক্তজোড় ইলেকট্রন। তারাই যে এরকম ভাবে আমরা দেখাই দিই। ওকে, আচ্ছা ডান। এরপরে আমাদের দেখো CH3CH2 যৌগে কার্বন পরমাণু সংকরণ, যেহেতু সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে sp3, ডাবল বন্ড আছে মানে sp2, তো sp3 আর sp2 ডান। তারপরে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? ভাই এখানে কার্বন কার্বন ডাবল বন্ড দৈর্ঘ্য চাইছে আর কি। আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার, কার্বন কার্বন ডাবল বন্ডের সেটা হলো 0.134 ন্যানোমিটার, কার্বন কার্বন ট্রিপল বন্ডের সেটা হলো 0.120 ন্যানোমিটার, আর কার্বন কার্বন ডাবল বন্ডেরই যদি বেনজিনে হয়, বেনজিনে সেটা হলো 0.139 ন্যানোমিটার। ওকে, ঠিক আছে। সো বেনজিনের ক্ষেত্রে 0.139 ন্যানোমিটার ডান। দুটি মৌল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ হলো যথাক্রমে আর এ আর বি, সমযোজী বন্ধন দূরত্ব যদি এত হয় তাদের ক্ষেত্রে সঠিক কি হবে? ভাই দেখো আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধ এই পারমাণবিক ব্যাসার্ধ হলো আমাদের যে সমযোজী ব্যাসার্ধ আছে না, দুটো যদি একই পরমাণু হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হলো ভাই ওই সমযোজী ব্যাসার্ধের অর্ধেক। সো দুইটার পারমাণবিক ব্যাসার্ধ যোগ করে আমরা পাবো কি বন্ধন দূরত্ব, সমযোজী বন্ধন দূরত্ব। সো ওইটা যদি হয় আর এ আর এটা যদি হয় আর বি, দুইটার যোগফল হবে কি আমাদের ডি এ বি বা আমাদের বন্ধন দূরত্ব। দুইটাকে যোগ করলে আমরা কি পাবো? আমাদের সমযোজী বন্ধন দূরত্ব। সূত্র কি হবে ভাই? ইকুয়াল টু ডি এ বি ডান। এরপরে এ ও বি এর পরমাণু ব্যাসার্ধ যদি এত হয় তাহলে সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত? সেম ফর্মুলা, এ এর ক্ষেত্রে আর এ আর বি এর ক্ষেত্রে আর বি ইজ ইকুয়াল টু ডি এ বি। সো এটা কি আমাদের 37 আছে আর 99, তার মানে উত্তর কত হবে? 136 ন্যানোমিটার ডান। তারপরে যৌগের কেন্দ্রীয় পরমাণুটি D3sp3 সংগঠনের আকৃতি কেমন হবে? আমি তোমাদের আকৃতির ব্যাপারে একটা জিনিস আগেই পড়াই দিছি যে ভাই 3 3 1 মানে 7 আছে টোটাল। আমরা নরমালি পারি যে ভাই 2 থাকলে সরলরৈখিক, 3 থাকলে ত্রিভুজ, বা আমাদের ওই যে সমতলীয় ত্রিকোণাকার, 4 থাকলে চতুস্তলিকীয়, বা আমাদের সমতলীয় বর্গাকার, 5 আর 7 এর ক্ষেত্রে আমাদের মনে থাকে না 6 হলো অষ্টতলিকীয়, 6 হইলেই অষ্টতলিকীয়। 5 এর ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 3 + 2, 7 এর ক্ষেত্রে লিখতে পারি 5 + 2। তো 3 + 2 এর ক্ষেত্রে কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, 5 এর ক্ষেত্রে কি ভাই ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। মানে 2 হলো আমাদের কিসের জন্য? 2 হলো আমাদের পিরামিডের জন্য, 2 হলো আমাদের পিরামিডের জন্য, আর 3 হলো আমাদের ত্রিকোণাকার। সেম এই জায়গায় 2 হলো পিরামিডের জন্য, এটা হলো পঞ্চভুজীয়। এটা কেমন? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। ওকে, বুঝতে পারছো? সো যেহেতু 7 আছে তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় ডান। নিম্নে কোনটি গলনাঙ্ক সবচেয়ে কম? ভাই গলনাঙ্ক দেখলেই আমরা কি বুঝবো? ভাই পোলার আয়ন। গলনাঙ্ক দেখলেই পোলার আয়ন, গলনাঙ্ক দেখলেই পোলার আয়ন, গলনাঙ্ক দেখলেই পোলার আয়ন। তো এই জায়গায় পোলার আয়ন কার সবচেয়ে বেশি হবে? যার গলনাঙ্ক সবচেয়ে কম। সো পোলার আয়ন বেশি করতে হবে কোনটার? ভাই এখানে হলো ক্যাটায়ন গুলো ডিফারেন্ট, তাহলে যার ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট তার পোলার আয়ন সবচেয়ে বেশি, তার গলনাঙ্ক সবচেয়ে কম। সো এই জায়গায় সবচেয়ে ছোট কোনটা? এই যে লিথিয়াম। সো লিথিয়ামের পোলার আয়ন সবচেয়ে বেশি, গলনাঙ্ক সবচেয়ে কম ডান। এরপর আসে কি কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে ছোট? ভাই H2O 104.5। সো এই জায়গায় কোনটা দেখতেছি ভাই 100, এই যে H2S 92 ডিগ্রি। সো এটা হবে উত্তর ডান। এরপর আসে কি ভাই বন্ধন কোণের ক্রম। ভাই আমরা জানি CH4 এটা সবচেয়ে বেশি, তারপরে আসে কি ভাই NH3 2.5 ডিগ্রি কম, তারপরে আসে ভাই আমাদের H2O, তারপরে আসবে H2S। তো এটা হলো আমাদের ফর্মুলা। বন্ধন কোণগুলো মাস্ট মুখস্থ করবা ভাই, বন্ধন কোণ যতগুলো আছে তোমাদেরকে ক্লাসে টেবিল পড়তে বলছিলাম, এটা মাস্ট মুখস্থ করবা ডান। PCl5 অণুর আকার কেমন? ভাই PCl5 মানে 5 মানে কি 5, 5 মানে কি 3 + 2, 5 মানে কি 3 + 2, 5 মানে কি 3 + 2, এটা কি sp3d। তো 5 মানে 3 + 2 মানে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় ডান।
এরপর আসি কি ভাই নিচের কোন যৌগের আকৃতি সরলরৈখিক? সরলরৈখিক কোনটার? যার হবে sp আর সংকরণ হবে sp। সংকরণ কার sp ভাই? এই কার্বন ডাই অক্সাইডের। আমরা কি জানি 1/2 * 4 + 0 - 0 + 0 কারণ কার্বন ডাই অক্সাইড, কার্বনের বাহির ইলেকট্রন 4টা, কোনো মনোভ্যালেন্ট নাই। সো 2 2 মানে কি sp 2 মানে কি sp। ওকে ডান। তারপরে বেরিয়াম বেরিয়াম ক্লোরাইড যৌগের অণুর বন্ধন কোণ কত? সেম। আমি এটার আগে বের করব। কত? হাফ। বেরিয়াম মানে কি? বাইরে কয়টা আছে ভাই? 2টা আছে। প্লাস 2 মাইনাস 0 প্লাস 0। তো এই জায়গায় কি আমাদের 2 2 মানে কি sp sp মানে কত হবে? sp মানে হবে 180 ডিগ্রি। ডান। এরপরে কোবাল্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? ভাই কোবাল্টের সাথে যতগুলা যুক্ত থাকবে, কোবাল্টের সাথে যতগুলা যুক্ত থাকবে সবগুলাকে যোগ করে সন্নিবেশ সংখ্যা। সো 4 + 2 এ কত? 6। উত্তর হবে সন্নিবেশ সংখ্যা 6। ডান। এরপরে এইটার কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো অ্যামোনিয়ায় কি আছে? অ্যামোনিয়ায় আছে আমাদের লোন পেয়ার ইলেকট্রন। কি আছে ভাই? লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তচর ইলেকট্রন। এইটা কপারকে কি দেয়? ইলেকট্রন দেয় এবং এটা এক ধরনের একমুখী কাজ। সো এটা হলো সন্নিবেশ বন্ধন। এটা কোন ধরনের বন্ধন? সন্নিবেশ বন্ধন। মনে রাখবা এই জায়গায় অ্যামোনিয়া হলো লিগ্যান্ড। অ্যামোনিয়া কি? লিগ্যান্ড। লিগ্যান্ড সবসময় আমাদের ইলেকট্রন দান করে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এবং এটার মাধ্যমে আমরা একটা জলীয় যৌগ পাই। ডান। সো সন্নিবেশ বন্ধন। তারপরে এই আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কত? ভাই দেখো আয়রনের সাথে 6টা যুক্ত আছে না? তার মানে এটা হবে 6। 6। তো 6টা যদি সংকরিত অরবিটাল হয় এটা দেখতে কেমন হবে? sp3 4টা হয়ে গেছে আর 2টা sp3d2 বা d2sp3 বা d2sp3 তোমার যেটা মন চায়। এটা কি হবে ভাই? d2sp3 কেমন হবে? d2sp3 কারণ আগে d তে ঢুকছে। সো d2sp3 sp3d2 আর d2sp3 এর মধ্যে তফাৎটা কি? যে ভাই যদি d তে আগে প্রবেশ করে সেটা হলো d2sp3 আর যদি d তে পরে প্রবেশ করে সেটা হলো sp3d2। তারপরে নিচের কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের চেয়ে বেশি পোলারায়ন ঘটাইতে পারে? আচ্ছা নিচের কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের বেশি পোলারায়ন ঘটাইতে পারে? ভাই আমরা জানি ছক। সো ক্যাটায়ন যত ছোট হবে সেটা তত বেশি পোলারায়ন ঘটাইতে পারবে। কোনটার ক্যাটায়ন সবচেয়ে ছোট? ভাই দেখো তো যেটা চার্জ সবচেয়ে বেশি, চার্জ সবচেয়ে বেশি কোনটা? অ্যালুমিনিয়াম 3+। তো এটা হবে উত্তর। ডান। তারপরে বুঝতে পেরেছো? এরপরে আমাদের যা আছে আমরা পরবর্তী পর্ব, আমাদের যে পর্ব 2 সেই পর্ব 2 তে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অর্ধেক কোশ্চেনের সাথে। ওকে? আজকে যা পড়াইছি আশা করি বুঝতে পারছো এবং তোমরা এইটুক তো রিয়ালাইজ করতে পারছো যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের যে এমসিকিউ এটা সলভ করতে 20 সেকেন্ডের বেশি লাগে না। 20 সেকেন্ডে সলভ করবা, 10 সেকেন্ডে এমসিকিউ আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা ওএমআর এ দাগাবো। সো তোমাকে বুঝাইলাম যে ভাই কিভাবে দ্রুততম সময়ে এমসিকিউ সলভ করতে হয়। ওকে? আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।